রাষ্ট্র পরিচালনার নীতি রাজনীতি যেমন নিশ্চিত করে জনগণের অধিকার উন্নয়ন ন্যায় বিচার, তেমনি এর উপর ভর করেই চলে অনাচার দুর্নীতি লুটপাট। এর এপিঠে আলো তো অন্য পিঠে অন্ধকার। রাজনীতির এপিঠ ওপিঠ নিয়ে আইবিটিভি যুক্তরাষ্ট্র স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। রাজনীতির এপিঠ ওপিঠে আজ আমার অতিথি বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, এবং আছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠ ওপিঠে। আমি আজকের যে পরিস্থিতি সেটি দিয়ে শুরু করতে চাই। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছ থেকে একটু শুরু করি যে আজকে পঙ্গু হাসপাতালে আহতরা, জুলাই আগস্টের আহতরা এখনো পর্যন্ত আন্দোলন করছে। আমি সবশেষ যে খবরটি দেখলাম, দুপুর থেকে আন্দোলন শুরু হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা যখন গিয়েছিলেন তাদের দেখতে, তারপর তারা আন্দোলনকারীরা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপরে উঠেও স্লোগান দেয়। সেই যে বিক্ষোভ দুপুর 2টার দিকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলছে। তারা চাচ্ছেন উপদেষ্টারা তাদের সাথে দেখা করুক, তাদের কথা শুনুক, কিন্তু উপদেষ্টারা সেখানে এখনো পর্যন্ত যাননি, যাবেন এরকম কথা আমরা শুনেছি। সমন্বয়করা গেছেন, জুলাই ফাউন্ডেশনের প্রধান গেছেন, কিন্তু উপদেষ্টারা যাচ্ছেন না। আহতরাও ভোগান্তিতে আছেন, রাস্তাঘাট তো ব্যাপক যানজটে আছে। এই অবস্থাটা কেন হচ্ছে, কেন আসলে উপদেষ্টারা যাচ্ছেন না? এই ব্যাখ্যাটা কি আপনি পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আহ, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ পরিবার আছেন, আহত হয়েছেন, প্রতিবন্ধী হয়েছেন, তাদের সবার প্রতি আমাদের সহানুভূতি, সহমর্মিতা সবকিছু আছে। আজকের সিচুয়েশনের উপরে প্রথম কথা হচ্ছে, যেহেতু আওয়ামী লীগের স্যাবোটাজের সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি, গত 3 মাসে প্রায় 80-র কাছাকাছি কোনো না কোনো ভাবে স্যাবোটাজ হয়েছে। গত 10 তারিখে দেখলেন যে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করবে, সেটা নিয়ে সেখানে অ্যাটাক হবে, এটার ছবি দিয়ে আবার ট্রাম্পের কাছে পাঠানো হবে। এই ধরনের আওয়ামী ফ্যাসিবাদের যে প্যারাডক্স, সেই প্যারাডক্স আমরা দেখেছি। আমি প্রথম বুঝতে চাই যে এটা কি আসলে জেনুইনলি এই আহত, পঙ্গু, অসুস্থ মানুষজন জেনুইনলি দাবি নিয়ে যাচ্ছেন কিনা। কারণ প্রধান উপদেষ্টা তো হাসপাতালে গিয়েছিলেন দুপুরে, কিন্তু তাহলে তার গাড়ির স্বাস্থ্য উপরে ওঠা উপদেষ্টা। অথবা তাকে বিব্রত করা অথবা কথা না বলবার যে জায়গাটা আমরা দেখলাম, আবার একই লোকজন এখন বলছেন যে তারা চান স্বাস্থ্য উপদেষ্টা গিয়ে কথা বলুক, দেখা করুক। এটা তো একটা কন্ট্রাডিক্টরি প্রপোজিশন হয়ে গেল। যে যেহেতু তার কাছে উপদেষ্টা গিয়েছিলেন, তারা তখন কথা বলতেন, তাদের যে দাবি দাওয়াগুলো আছে। আমরাও সন্তুষ্ট না, আমাদের যে আহত শহীদ পরিবারের যে পুনর্বাসন প্রক্রিয়া, চিকিৎসা চলছে, এটা মোটেই সন্তোষজনক না। তো সেখানে দুপুরে কথা বললেন না, কিন্তু আজকে আবার রাস্তা ব্লক করে দিয়ে দাবি দাওয়া তুলছেন এবং তারা বলছেন যে স্বাস্থ্য উপদেষ্টাকে এসে কথা বলতে হবে। এইটা একটু কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। তো সেই জায়গাতে আমি বোঝার চেষ্টা করছি যে এটা কি আসলে ওই যে আওয়ামী লীগের বিভিন্ন ছলে বলে কলে কৌশলে ফিরে আসার কোনো নাটক কিনা, যেটার মধ্য দিয়ে আওয়ামী লীগ এখন পঙ্গু আকারে ফিরে আসতেছে, আওয়ামী লীগ এখন প্রতিবন্ধী আকারে ফিরে আসতেছে, আওয়ামী লীগ এখন আপনার অসুস্থ আহত হিসাবে ফিরে আসতেছে, সেটা কিনা সেটা দেখবার বিষয় আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা বারবার বলেছি যে বাংলাদেশের ইতিহাসের এই নৃশংসতম গণহত্যার পরবর্তী যে কার্যক্রমগুলো পরিচালনা করবার দরকার ছিল, সেগুলো পেশাদারিত্বের সাথে হয় নাই। প্রফেশনালি আমরা যেটা চেয়েছিলাম সেটা হয় নাই। তার ভিতরে একটা জিনিস বারবার আমরা দাবি করেছিলাম যে একটা গণতদন্ত কমিশন করা হোক, যেটা নিয়ে আপনার প্ল্যাটফর্মে এর আগে আমি কথা বলেছি, যে আমেরিকান কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে সেখানে গণহত্যার প্রত্যেকটা আসপেক্ট নিয়ে কথা হোক, এবং তার ভিতরে একটা আসপেক্ট হচ্ছে স্বাস্থ্যসেবা। এই পার্টিকুলার জনগোষ্ঠীকে কিভাবে ইমিডিয়েটলি বেটার ট্রিটমেন্ট দেওয়া যায়। এর মধ্যে আমরা দেখেছি যে অনেকগুলো মতামত কিন্তু এসছে, যে তাদেরকে কি আপনি সামরিক হাসপাতালগুলোতে চিকিৎসা দেবেন, তাদেরকে কি আপনি একটা স্পেশালিস্ট ইউনিট করে চিকিৎসা দেবেন, তাদেরকে কি আপনি দেশের বাহিরে পাঠাবেন। এইরকম অনেকগুলো প্রস্তাবনা কিন্তু এসছে। কয়েকজনকে যে বাহিরে পাঠানো হয়েছে সেটাও আমরা জেনেছি, কিন্তু ডাক্তারদের কাছ থেকে আমরা এটাও জেনেছি এখানে প্রচুর টাকা অপচয় হচ্ছে। কারণ যে যে ট্রিটমেন্টটা বাংলাদেশে করা যায়, আমাদের যে এক্সপার্টিস গুলো আছে, সেই ট্রিটমেন্টটার জন্য সিঙ্গাপুরে, ব্যাংককে, টার্কিতে কোথাও পাঠানোটা মোটেই ন্যায্য না। বরং ওই পরিমাণ টাকা যদি আপনি একটা প্রতিবন্ধী আহত পরিবারকে দিয়ে দেন পুনর্বাসনের জন্য, অথবা তাকে আপনি উদ্যোক্তা বানানোর চেষ্টা করেন, সচ্ছল করে দেন পরিবারকে, তাতে পরিবারটা ভালোভাবে থেকে খেয়ে বাঁচতে পারবে।
তো সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট কোঅর্ডিনেশনের অভাব জি, আছে। ব্যারিস্টার ফুয়াদ, আপনি সার্বিক একটা মানে আহত নিহতদের জন্য একটা সার্বিক ব্যবস্থাপনার গুরুত্বটা তুলে ধরছেন। আপনি একটা প্রশ্ন করছিলেন যে আওয়ামী লীগ আবার পঙ্গু আকারে ফিরে আসছে কিনা, প্রতিবন্ধী আকারে ফিরে আসছে কিনা, কিন্তু যারা আন্দোলন করছে একদম হাসপাতালের সামনে, মানে হাসপাতাল কর্তৃপক্ষ আছে, পুলিশ আছে, তারা কি এটি চেক করতে পারেন না? অনেকটা সময় তো গেল যে এটা কি জেনুইন আছে কিনা, তার মধ্যে কেউ ঢুকে যাচ্ছেন কিনা, এই বিষয়গুলোকে চেক করতে পারেন না? কারণ সারাটা দিন ঢাকার এরকম ব্যস্ত একটা রাস্তা এরকম দখলে আছে, বা মানুষের ভোগান্তি, যদি আহত তারা জেনুইন হোক বা তারা তো আহত, অসুস্থ, তারা কষ্ট পাচ্ছেন, এই বিষয়ে কি চেক করার সুযোগ ছিল না? চেক করার সুযোগ তো অবশ্যই আছে, তবে এটা মনে রাখতে হবে যে ষোলো ষোলো বছরের ফ্যাসিবাদী আমলে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধসে গেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি চেইন অফ কমান্ড যেটা আছে সেটা মানা হচ্ছে না। পুলিশের অফিসাররা যেটা চাচ্ছেন, পুলিশের সিপাহীরা, কনস্টেবলরা, এসআইরা সেটা করছেন না। এবং এই করছেন না বলয়ের ভিতরে একটা গোপালগঞ্জের শ্রেণী আছে, সাবেক ছাত্রলীগ আছে, আওয়ামী লীগ আছে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ব্রেকডাউন করেছে, কারণ এর ভিতরে আওয়ামী ফ্যাসিবাদ ঢুকে আছে প্রত্যেকটা জায়গাতে। মানে পরিকল্পিতভাবে ছাত্রলীগ ঢুকানো, তারপরে হচ্ছে গোপালগঞ্জের লোক ঢুকানো, এগুলো করে করে প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। অতএব প্রতিষ্ঠানগুলোর যে পেশাদারিত্ব আপনি যেটা হুম। বলেছেন, এটাই হওয়ার কথা ছিল, যে 1 ঘন্টার মধ্যে পেশাদারিত্বের সাথে সরকারকে জানানোর কথা ছিল যে এরা কি আসলে বিজনেস প্রতিবন্ধী আছে। কিন্তু বাংলাদেশে ঢাকাতে আপনি জানেন যে ব্যবসা করবার একটা প্রতিবন্ধী শ্রেণী আছে, যাদেরকে ভাড়া করে এনে ভিক্ষা করানো হয়, যাদেরকে হুম। ভাড়া করে এনে চাঁদাবাজি করানো হয়, যাদেরকে ভাড়া করে এনে আপনার মাদকের ব্যবসা করানো হয়। অতএব এরা কি সেই শ্রেণীর প্রতিবন্ধী? জেনুইনলি এদের দেখবেন হাত নাই কারো, পাও নাই কারো, কিন্তু আপনি এদেরকে দেখবেন যে কখনো যদি আপনি পুনর্বাসন করতে চান, আপনি তাদেরকে সাহায্য করতে চান, হুম। তারা কখনো আপনার পুনর্বাসনটা নিতে চাইবে না। তারা সবসময় নগদ সাহায্যটা চায়। তো এই জায়গাটা বোঝাটা খুব জরুরি হয়ে গেছে। কিন্তু আমরা বিশ্বাস করতে চাই ওনারা জেনুইন প্রতিবন্ধী মানুষ। জি। সেক্ষেত্রে ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, তাদের একটা রোল আছে তারা বুঝবার জন্য। কারণ স্বাস্থ্য বিষয়ক যে একটা উপকমিটি করে ছাত্রদের সমন্বয় করে আহত নিহতদেরকে যে ব্যবস্থাপনাটা করা, তাদের তালিকা করা, হুম। জুলাই আগস্ট ফাউন্ডেশন ক্ষতিপূরণটা নেয়া, এই কাজটা তারা করছেন। জি। যদিও এই কাজটা তাদের মূল দায়িত্বের অংশ হিসাবে করা দরকার ছিল। তো তাদেরও একটা দায় আছে যেটা অ্যাসেস করা, যারা মিছিল করছেন তাদের ফেস আইডেন্টিফাই করে জি। রাখা, যে এরা কি তাদের তালিকাভুক্ত প্রতিবন্ধী অসুস্থ মানুষ, না এরা ওই যে ভাড়াটে প্রতিবন্ধী যাদেরকে দিয়ে কাজ তৈরি করা হচ্ছে। জি, আমরা দেখেছি ছাত্র আন্দোলনের সমন্বয় বা প্রতিনিধি তারা গেছেন, হাসনাত আবদুল্লাহ গেছেন, মাসুদ গেছেন, তারাও কথা বলেছেন, স্নিগ্ধ জুলাই ফাউন্ডেশনের তিনি গেছেন, কিন্তু আসলে থামাতে পারেন নাই। নীলোফার চৌধুরী মনি, আপনার কাছ থেকেও একটু একটু এই বিষয়ে জানতে চাইবো, আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সরকার আসলে কি ভূমিকায় এখানে আছে? আর ব্যারিস্টার ফুয়াদ যেটি বলছিলেন যে মানে সবখানে আওয়ামী লীগ যদি রাস্তায় থাকে, আওয়ামী লীগ যদি প্রশাসনের মধ্যে থাকে, তাহলে সরকার আসলে কোথায় কিভাবে কাজ করছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, ঘটনা ঘটে গেল প্রায় 3 মাসেরও অধিক সময়। সময়টা কিন্তু ছোট হলেও খুব একটা সময় না। অন্তত পক্ষে এটাকে বলবো হানিমুন পিরিয়ড কিন্তু শেষ। হুম। হানিমুন পিরিয়ড শেষ, হানিমুন পিরিয়ডে কিন্তু বীজ বপন করতে হয়। সে বীজটা কিন্তু পরবর্তীতে মহিরুহে পরিণত হয়। আপনার যে ঘটনাটা আজকে ঘটছে চলমান, সেই ঘটনাটা তো আসলে যদি আমার আসলে বলতে ভালো লাগে না যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কিন্তু আন্দোলনের ফসল সবার। হুম। তো এই আন্দোলনের ফসল তারা দেশটাকে সুন্দর করে করবে, ঢেলে সাজাবে, সাজানোর শুরুটা করবে, আর সংস্কারের শুরুটা করবেন একটা সুন্দর নির্বাচন দিয়ে তারা বের হয়ে যাবে। এটার মধ্যে যদি আমি সবচেয়ে আগে সংস্কারের ধরি, তাহলে প্রথমে কি আমার যে ঘরের যারা মারা গেছে তাদের ঠিক মতো সৎকার হলো কিনা আমি দেখবো। যারা বেঁচে আছে তাদেরকে কিভাবে ভালো করা যায় আমি এটা দেখবো। আজকে দেখতে দেখতে 3 মাস হয়ে গেল, ঢাকা শহর সহ সমস্ত বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল গুলাতে আমাদের আহতরা কাতরাচ্ছে, চিৎকার করছে, মানে চরম ভাবে খারাপ অবস্থা। 400-500 মতো, শুধু চোখ নাই, তাদের চোখের সমস্যা, কারো হাত পা উড়ে গেছে, তাদের পাশে তাদের পরিবারের অনেকের আছে, তাদের পরিবারের আয়ের উৎসই হচ্ছিল সেই ব্যক্তি, যে ব্যক্তি আজকে ইনজুর্ড, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অথবা জীবন মৃত হয়ে বেঁচে আছে। তো সেইখানে সরকার এই এতগুলো সংস্কার করেছে, সংস্কারের পদক্ষেপ নিয়েছে, করে নাই, হুম। পদক্ষেপ নিয়েছে দেরিতে হলেও, কিন্তু এই সংস্কারের কোনো পদক্ষেপ নেই। আমরা আজ পর্যন্ত বলি
সঠিকভাবে আমাদের কাছে কোনো আপনার ডাটাবেজ নাই যে আমাদের কে কোথায় কোনখানে আহত হয়েছে। এখনো কিন্তু প্রায় সংখ্যায় গুণে সেই সংখ্যাটা এমন যে আমি একরকম বলবো, ফুয়াদ একরকম বলবে, আরেকজন আরেক রকম বলবে, আপনার কাছে আরেক রকম হিসাব আছে। তো এই হিসাবে তো এটা তো 2024 সাল, 1971 সালে যেটা আমাদের পূর্বপুরুষরা পারে নাই, সেটা কেন আমাদের পরপুরুষ এবং আমাদের সহকর্মী, আমাদের সঙ্গে যারা কাজ করে লড়াই করে, তারা কেন এটা পারছেন না? এটা তো একটা ক্ষণিক সময়ের ব্যাপার, এটা অনেক লম্বা সময়ের ব্যাপার না। তাদের লিস্ট করা, লিস্ট অনুযায়ী তাদেরকে দেখভাল করা, তাদের পরিবারে যদি কিছু লাগে রাষ্ট্র এটা দিবে। রাষ্ট্র তো বলে নাই আমি দিব না, আমি অপারগ, রাষ্ট্র বলে নাই। তাহলে রাষ্ট্রের যারা চালাচ্ছে তারা কেন এটা নিয়ে গড়িমসি করছে? আজকে গড়িমসি করছে বলে যদি ওদের কথা মতো যদি আওয়ামী লীগও যদি এটা করে ফেলে, অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ আমার তো ডাটা বেজ নাই। আওয়ামী লীগ আমার ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে থেকে আমার সমস্ত দুর্বলতাগুলো তারা জানতেছে। তো তারা জেনে তাদের কিন্তু আমরা বিতাড়িত করিনি, তাদেরকে আমরা অ্যারেস্টও করিনি, আমরা তাদেরকে চার দেয়ালের মাঝখানেও রাখিনি, তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি। তারা যেখানে তাদের ঘরের টাকা আছে, যেটা আন্দোলনকারীদের ঘরে সবার ঘরে নাই, হয়তো দুই একজনের ঘরে থাকতে পারে, সেটা এই 3 মাসে হতে পারে। কিন্তু তাহলে প্রত্যেকটা আওয়ামী লীগের ঘরে 100 জনের মধ্যে 95 জন আওয়ামী লীগ সচ্ছল এখন 15.5 বছরেও। তাদের টাকাগুলো তাদের ব্যাংকে থাকে না, তাদের ভল্ট কিন্তু তাদের ঘরে। তারা আন্দোলন করতে পারে। তো এতগুলো ধাক্কা খেয়ে প্রতিদিনই প্রায় ধাক্কা খাচ্ছে, তারপরেও তাদের কেন এই হুঁশটা হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের? তারা কেন তালিকা করছে না? তালিকায় বিভিন্ন হাসপাতালে, আপনি জানেন হাসপাতালে যেও বা ট্রিটমেন্ট দিচ্ছে, একটা রুগীর সাথে আপনারা জানেন এরা ম্যাক্সিমাম রুগী গরিব, মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত থেকে আসছে। সেই গরিব মানুষগুলোকে যখন একজনের সঙ্গে, একটা রুগীর সঙ্গে 2-3 জন লোক লাগে, গরিব মানুষের হয়তো লোকের অভাব নাই, কিন্তু ঢাকা শহরে থেকে বা অন্য কোনো হাসপাতালে থেকে 3 বেলা খাওয়ার মতো অবস্থাও তাদের নাই। এদেরকে কিন্তু হসপিটাল খাবার দিলে সর্বোচ্চ রুগীকে দিবে, রুগীর আত্মীয় স্বজনকে দিবে না। তো এই যে সমস্যাটা প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে, কেন সরকার এটা নিয়ে কাউকে দায়িত্ব দেখ, বিএনপিকেই দায়িত্ব দেখ, আচ্ছা বিএনপি কে না দেখ, ফুয়াদদেরকে দায়িত্ব দেখ যে আমরা মনিটরিং করি। ওনারা যেহেতু পারছে না, ওনারা এত বড় বড় রাষ্ট্রীয় কাজে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু যাদের দিয়ে চক্ষুদান, গ্রামে একটা কথা যাকে দিয়ে চক্ষুদান তাকেই করো অপমান। এই যে যাদের দিয়ে চক্ষুদান, যারা আজকে বেনিফিশিয়ারি, আপনি খেয়াল করেন, আমি কাউকে ছোট করে বলছি না, আমি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 লাইন পড়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ কিন্তু মারা যায় নাই, ওরকম চরম ভাবে ইনজিওর্ড হয় নাই, কিন্তু যারা হয়েছে তাদের পাশে কিন্তু তারা আছে কিনা, কতটুকু আছে? একবার দেখতে গেলাম, গিয়ে একটা থুক বরাদ্দ দিয়ে আসলাম, হলো না। তাকে পুনর্বাসন করতে হবে, মাস্ট তাকে পুনর্বাসন করতে হবে। সেই দেশের জন্য যা করেছে, এই দেশের জন্য। হ্যাঁ, আপনি বলতে পারেন একটা রিক্সাওয়ালা যখন রিক্সা চালিয়ে যাচ্ছিল সে তো আন্দোলনে যায় নাই। হ্যাঁ, সে জেনে বুঝে রিক্সা নিয়ে গিয়েছিল, আন্দোলনকারীদের কেউ কেউ যখন তার সামনে পড়েছে সে কিন্তু টেনে তাকে তুলেছে, অথবা সে তুলে নাই, তার ঘরে খাবার নাই, সে রিক্সা চালাতে বাধ্য হয়েছিল। কারো ঘরে সে কিন্তু এই ডামাডোলের মধ্যে, এই এত বড় বড় এত যুদ্ধের মধ্যে কিন্তু তারা যেত না। সো এই এই সমস্ত কিছু দায় রাষ্ট্রের। জি, রাষ্ট্র চৌধুরী, আপনি আসলে কি বলবেন বর্তমান যে পরিস্থিতি, মানে এখন ঠিক যেই পরিস্থিতিটা চলছে, ওই রাস্তা বন্ধ করে আন্দোলন চলছে, আপনার কি মনে হয় উপদেষ্টাদের গিয়ে দেখা করা উচিত? মানে দুপুর 2টা থেকে শুরু করে এখন অনেকটা সময় হয়ে গেছে। উপদেষ্টারা তো বিভিন্ন সমস্যা, চরম সমস্যাগুলো সংকুলন করবে, চরম সমস্যাগুলো সমাধান করার জন্য তারা তো কোনো ব্যাপারে অভিজ্ঞ না। তো এই ব্যাপারটায় অভিজ্ঞ হতে হয় না। এই ব্যাপারে কাউকে আপনার একটু আশাবাদ ব্যক্ত করা, রাষ্ট্র থেকে লাগে টাকা দিবে গৌরী সেন, তারা তো তাদের ঘর থেকে টাকা দিচ্ছে না, তারা রাষ্ট্রের টাকা দিবে। তাদের জন্য খুব বেশি টাকা লাগবে না, না হয় 100 কোটি টাকায় লাগুক। যে দেশে বিলিয়ন বিলিয়ন টাকা পাচার হয়ে যায়, সেই দেশের মানুষের প্রয়োজনে, সেই দেশের প্রয়োজনে যে মানুষটা অকাতরে তার প্রাণটাকে হাতের মুঠোয় তুলে নিয়ে নেমেছিল, তার জন্য যদি কাজ করতে না পারে, কিসের জন্য তাহলে কাজ করতে পারবে? আমি মনে করি যে ইনজিওর মানুষগুলো ধরেন আওয়ামী লীগের, সেটা বাছার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। সেই রাষ্ট্রের আপনার জেনে বুঝে কিন্তু রাষ্ট্রের আপনার উপদেষ্টারা দায়িত্ব নিয়েছে। তারা পারবে না, তা না পারলে তারা পারিব না এই কথা বলে তারা ইস্তফা দিবে।
তারা যদি এটা করে, অন্য 10টা আন্দোলন আর এই আহতদের আন্দোলনের মধ্যে কিন্তু অনেক অনেক ডিফারেন্ট আছে। কারণ আহতদের মধ্যে ধরেন আমি আওয়ামী লীগ আহত হয়ে আসছে, তাকে জাস্টিফাই করতে হবে যে কিভাবে সে আহত হয়ে আসছে। সে এটা কিন্তু ডাক্তারের সাথে কথা বলবে, তার ডাটা বেস করবে, এবং সত্যি যদি প্রাইমারি চিকিৎসা যে কেউ দিতে পারে, রাষ্ট্র তো যে কারো প্রাইমারি চিকিৎসা দিবে। যদি আওয়ামী লীগের আহত হয়, প্রাথমিকভাবে আমি বলবো না তাকে মেরে ফেলো, তাকে প্রাইমারি চিকিৎসা দিতে দিতে আমি খোঁজ নিয়ে জানবো যে এটা আসলে কারা, এটা আসলে জি ষড়যন্ত্র না জি, ষড়যন্ত্র সেখানে তো বৈষম্য বিরোধী ছাত্ররাও গিয়েছিলেন, আন্দোলন যারা করেছেন, যারা সমন্বয় করেছেন, সমন্বয়ক তারাও গিয়েছিলেন সেখানে, তারাও কথা বলেছেন এই বিষয়ে। আমি আসলে আরেকটু যেতে চাই, মানে আজকের পরিস্থিতি, আজকে যেটা দেখলাম, এখন তো স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন আন্দোলনরতরা। ব্যারিস্টার ফুয়াদ, কদিন আগে আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষা ভবন ঘেরাও করেছে, সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে, এবং তারা তখন নাহিদ ইসলামও একরকম একটু তোপের মুখেই পড়েছিলেন, তথ্য উপদেষ্টা। আবার উপদেষ্টাদের নতুন যে উপদেষ্টা 3জন নিয়োগ হলো, মোস্তফা সরওয়ার ফারুকী সহ বশির আহমেদ সহ যারা আসলে নিয়োগ পেলেন নতুন, তাদের বিষয়ে আপত্তি থেকে সেখানেও একটা আন্দোলন, ছাত্ররা বলছেন, ছাত্ররা সেখানে এবং প্রতিবাদ থেকে 5জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই প্রসঙ্গেও হাসনাত আবদুল্লাহ বলেছেন যে এই গ্রেপ্তার চরম ফাইজলামি, ভণ্ডামি, আপনারা হাসিনা হবার চেষ্টা করেন না, হাসিনারে থোড়াই কেয়ার করছি, উৎখাত করছি, আপনারা এখন হনু হয়েছেন। মানে ছাত্রদের সাথে একরকম দ্বান্দ্বিক অবস্থায় বা মুখোমুখি অবস্থায় কি এই সরকার এখন চলে যাচ্ছে বা চলে গেছে? দ্বান্দ্বিক অবস্থা বলবো না, আমাদের রাষ্ট্রের একটা মোটা দাগের সংকট হচ্ছে আপনার গভর্নেন্স, রাষ্ট্র পরিচালনা করতে জানা। এবং গভর্নেন্স এমন একটা স্কিল যেটা আপনার জেনারেশনস আফটার জেনারেশনের একটা কিউমুলেটিভ এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে রাষ্ট্রকে, একটা পলিটিক্যাল ক্লাসকে শিখতে হয়। যেটা আপনি যেখানে আছেন, ইউরোপে যেখানে আছে, এই পলিটিক্যাল ক্লাসটাই হচ্ছে গভর্নেন্স জানে, ইনস্টিটিউশন বিল্ডিং কিভাবে করতে হয়, শাসন কিভাবে করতে হয়। আমি কয়েকটা এক্সাম্পল দেই আপনাকে। যেমন ধরেন আপনার লবণ চাষ করে আমাদের, মানে মানে এই যে আপনার কোস্টাল রিজিয়নের যে যারা আছেন এই অঞ্চলে, কক্সবাজারেই আপনার 50,000-এর উপরে লবণ চাষি আছে। সাডেনলি সরকার বলছে যে লবণের ভিতরে যে আয়োডিন নামক জিনিসটা থাকা দরকার সেটা এই প্রসেসের ভিতরে থাকছে না, অথবা যে পরিমাণে থাকা দরকার সেটা থাকছে না, বলে লবণ চাষিদের ওই বিজনেসটা এবং লবণের যে খনিগুলো আছে সেগুলো বন্ধ করে দিল। বন্ধ করে দিলে কি হয়ে গেল দেখেন, যে 50,000 লবণের যে খামার বলেন অথবা খনি বলেন যেটা বলেন, এটার সাথে তো লক্ষ লক্ষ মানুষ জড়িত। প্রত্যেকটা প্রত্যেকটা মানে মানে ফার্মে যদি আপনার 5জন 10জন 20জন করে থাকে, লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে। এর বদলে আমরা দেখলাম যে ভারত থেকে লবণ আমদানি করা হচ্ছে। তাহলে একটা হচ্ছে পরিকল্পিতভাবে আপনি রাষ্ট্রকে দুর্বল করছেন, আবার বুঝের ঘাটতির কারণে আপনি লবণ চাষীদেরকে বেকার করে দিলেন। লবণ চাষীদের যদি এখানে ঘাটতি থাকে, আপনি তাকে ট্রেন করেন, এখানে লবণ বিষয়ক যারা বিজ্ঞানী আছেন তাদেরকে নিয়ে এসে বুঝান যে আয়োডিনের জায়গাটা কোথায় ঘাটতি হচ্ছে, তাদের কি রিফাইনিং এ প্রবলেম আছে কিনা, অথবা সমুদ্রের পানি থেকে তারা যে সল্টটা সাক করছে এই প্রসেসে ভুল আছে কিনা। দ্বিতীয় এক্সাম্পল দিয়ে আপনার পার্বত্য চট্টগ্রামে 200 ইটের ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে সাডেনলি একটা নোটিশ দিয়ে, অথবা ফোন করে ডিসি বলে দিয়েছে পার্বত্য চট্টগ্রামে ইটের ভাটা করা নিষেধ, কাজটা অবৈধ। এটা সত্য, এটা আমরা কেউ চাইনি। কিন্তু এই 200 ইটের ভাটায় 5 লক্ষ শ্রমিক কাজ করেন, এবং পাহাড়ি বাঙালি মিলে দেশের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠী কাজ করেন। এই 200 ইট ভাটার মালিক ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতি বছর অ্যাডভান্স ইটের জন্য মাটি কিনতে হয়, এবং মহাজনদেরকে শ্রমিকের বেতন দিয়ে দিতে হয়, যেটা তারা অলরেডি ব্যাংক থেকে লোন নিয়ে দিয়ে দিয়েছেন। কিন্তু সিজনে এখন সে আর ভাটাটা ওপেন করতে পারছে না। তাহলে এখন দেখেন, আমরা যারা লম্বা সময় ইউরোপে থেকেছি, আপনি ওখানে আছেন, ফসিল ফুয়েল নিয়ে প্লাস্টিক নিয়ে কিন্তু হিউজ ক্যাম্পেইন আছে। কিন্তু আমেরিকা ইউরোপ কি ফসিল ফুয়েল নিষিদ্ধ করে দিয়েছে? প্লাস্টিক কি নিষিদ্ধ করে দিয়েছে? পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে দিল 24 ঘন্টার নোটিসে। তারপরে আপনি পরের দিন আমি কি করব? আমি আমার আমার ধরেন আমি ইম্পোর্ট করেছি হয়তো 500 কোটি টাকার, আমি প্লাস্টিক ইম্পোর্ট করেছি, পলিথিন বানাবো, আমি টাকাটা কিভাবে উঠাবো? আমার প্লাস্টিক ফ্যাক্টরিতে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে, আমি তাদেরকে কি করব? তাহলে এইটাই হচ্ছে গভর্নেন্সের প্রবলেম, যে শাসন করতে না জানা। যে আপনি একটা কাজ করবেন, সেন্ট মার্টিনে দেখলাম আপনার, আপনি হুট করে বলে দিলেন যে
রেজিস্ট্রেশন করে যেতে হবে এবং যে গিয়ে রাতের বেলা থাকা যাবে না। তাহলে গত 2-3 বছরে যে শত শত কোটি টাকা ব্যবসায়ীরা ওখানে ইনভেস্ট করেছে, আপনার মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হোটেল মোটেল করেছে, তাদের কি হবে? 3 লক্ষ লোক যে বেকার হয়ে গেল। সেন্ট মার্টিনের মানুষের ঐতিহাসিক পেশা হচ্ছে মাদকের ব্যবসা আর হইল মৎস্যজীবী। তাহলে কি আপনি এই 3 লক্ষ মানুষকে পর্যটন থেকে এখন বদির সোলজার বানিয়ে দিচ্ছেন? ও তো বদির টিমে এখন কাজ করবে, ফেন্সিডিল আনবে, ইয়াবা আনবে ইয়ে থেকে, বার্মা থেকে। তাহলে আমার যারা এই সেন্ট মার্টিনে যাওয়ার যে একটা বিশাল লক্ষ লক্ষ টুরিস্ট শ্রেণী আছে, সে এখন যেহেতু সেন্ট মার্টিনে যেতে পারবে না, সে এখন মালদ্বীপে যাবে, সে এখন নেপালে যাবে, কারণ যেতে ভিসা লাগে না, প্রায় একই খরচে যেতে পারবে। তাহলে আপনি যে কাজগুলো করছেন এটা করা ন্যায্য, কিন্তু করার প্রক্রিয়া তো সঠিক না। তো এই কথাটাই মানে আপনার যে প্রশ্নের উত্তর সেটা হচ্ছে টোটাল সামগ্রিকভাবে, এবং এটা রাজনৈতিক দলের ক্ষেত্রে সত্য। এটা সকল রাজনৈতিক দল যারা দেশ শাসন করেছে, আমাদের যারা আমলা আছে সামরিক এবং বেসামরিক, সবার ক্ষেত্রে প্রযোজ্য যে এই রাষ্ট্রকে রুল করবার যে একটা গভর্নেন্স, এটা যেটা পলিটিক্যাল ক্লাস দরকার, সেটা আমাদের নাই। এবং ঐতিহাসিক ভাবে দেখেন, গত 70-80 বছর আগে পুরো ভারত এবং দক্ষিণ এশিয়া শাসন করেছে কারা? বিদেশিরা করেছে। হাজার হাজার বছর ধরে বিদেশিরা মানে করেছে। ব্যারিস্টার ফুয়াদ, আপনি বলছেন সেই ক্লাস আমাদের নাই, মানে নাই মানে কি আমাদের এই পুরো স্বাধীন বাংলাদেশে পুরোটা সময় আপনি এই ক্লাসটাকে পলিটিক্যাল ক্লাস গভর্নেন্সে দেখেন নাই? নাই, নাই, হয় নাই। এটার জন্য যেটা দরকার হয় আপনার কালচার এবং আরবান ক্লাস ডেভেলপ করতে 3 থেকে 7 জেনারেশনের এডুকেটেড ক্লাস লাগে। এখন যদি ধরেন আমার বাবা না হোক, আমার দাদার লেভেলেও গেলে দেখবেন আমরা সবাই চাষি ছিলাম। আমার নানা অথবা তার আগের পুরুষে গেলে দেখবেন, 2-3 পুরুষের ব্যাকগ্রাউন্ড গেলে দেখবেন আমরা সবাই রুরাল গ্রামীণ জনগোষ্ঠী। এই গ্রামীণ জনগোষ্ঠী থেকে আরবান রুলিং ক্লাস হওয়ার যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনটা আমাদের দেশে এখনো হয় নাই। সে কারণে যেটা হয়েছে আপনার, যে প্রত্যেকটা জায়গাতে আপনি দেখবেন যথেষ্ট অ্যানোমালি। জি জি ব্যারিস্টার ফুয়াদ, এটা অনেক বড় একটা জায়গায় আপনি কথা বলছেন। মানে সেটা তো যদি আমাদের এত দীর্ঘদিনের বাস্তবতা হয়, এই সময়ে এসে সেটি এমন চরমে বা তুঙ্গে, আপনি বেশ কিছু ঘটনার কথা বলছিলেন, গুলিস্তানে হকারদের ভ্যান ঘুরিয়ে দিয়েছে, মানে আপনার কথাগুলো শুনে ওটাও আমার মনে পড়লো যে এরকম হুটহাট অনেকগুলো কাজ করে ফেলা হচ্ছে। এমনিতেই সমস্যার অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে, তার উপরে এই পদক্ষেপগুলো আরও আপত্তির জায়গা তৈরি করছে। এখন যে নতুন, আমি একটু নীলোফার চৌধুরী মণি, আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে এই প্রসঙ্গটা শুনবো। নীলোফার চৌধুরী মণি, আপনার কাছ থেকে একটু শুনি যে এইগুলোর সাথে সাথে মানে নানান রকম অপারগতা, অসহযোগিতার জায়গা আছে এই সরকারের জন্য, তার পাশাপাশি যেই সিদ্ধান্তগুলো এখন নতুন, যেটি নিয়ে আপনারাও প্রতিবাদ জানিয়েছেন, মানে বিএনপি বলছে যে নতুন উপদেষ্টা 3 জন আসছে, তাদের বিষয়ে 2 জনের বিষয়ে তো একদম স্পষ্ট আপত্তি বা প্রতিবাদ। আপনারা কি আসলে যেই ধরনের অভিযোগগুলোর কথা ব্যারিস্টার ফুয়াদ বলছেন, সেই অভিযোগগুলো কতটা সরকার শুনছে? আর আপনারা যে স্পষ্ট করে এই বিষয়ে আপত্তি জানালেন, বা ছাত্ররাও এমনকি আপত্তি জানাচ্ছে, সরকার এটা আসলে কতটা আমলে নিচ্ছে এই প্রতিবাদ বা আপত্তির জায়গা বলে আপনার মনে হচ্ছে? দেখেন, সরকার যদি আমলে না নেয় সেটা লস করবে সরকার, সাথে সাথে দেশের তো লস হচ্ছেই। দেশের সবকিছুতেই লস হবে যদি সরকার দেশে লাভ করে না দিতে পারে। যে কথাগুলো এখানে শুনলাম এগুলো সবই সত্যি। এই যে এতগুলো মানুষের কর্ম ক্ষমতা বন্ধ হয়ে গেল, তার বেকার হওয়াটাই স্বাভাবিক। সে বেকার জীবন যাপন করবে, এমনি তো দেশে অর্থ নাই, করি নাই, ব্যাংকগুলো দেউলিয়া, তার উপর যদি এত বেকার, রাতারাতি বেকার হয়ে যায়, আর আমাকে যদি বাইরের উপর ডিপেন্ড করে জিনিসপত্র আমদানি করতে হয়, তাহলে তো এর চেয়ে দুঃখজনক এই দেশের জন্য আর কিছুই হতে পারে না। তো আমরা যে কারণে, যেটাকে কেন্দ্র করে 16 বছর অত্যাচার সহ্য করে আমরা যে একটা চেঞ্জ নিয়ে আসলাম, চেঞ্জ আসলো এই দেশে, তাহলে চেঞ্জ এসে লাভটা কি হলো? সেই তো অঙ্কুরেই বিনাশ যেটাকে বলে। দেখেন, 2-3 জন যে উপদেষ্টা হলো, এই উপদেষ্টাগুলো, আমার সাথে ওই দিন একজন বৈষম্য বিরোধী ছাত্র নেত্রী ছিল একটা টক শোতে, তাকে যখন জিজ্ঞেস করলো যে আপনারা জানতেন কিনা, উনি বললেন যে আমরা দুপুরের পরে জেনেছি, সবাই যখন জেনেছে আমরা ওইভাবে আমরা মেসেজে জেনেছি, বাট আমাদের কোনো কিছু জিজ্ঞেস করা হয় না। হ্যাঁ, তাদের জিজ্ঞেস করার কথাও না, কিন্তু এই সরকারের সর্বপ্রধান ব্যক্তি একের অধিকবার বারবার করে বলেছে এই ছাত্ররাই তাদেরকে ক্ষমতায় এনেছে। আমরা প্রতিবাদ করেছি, ছাত্ররা ক্ষমতায় আনতে পারে না, ছাত্ররা ব্যবস্থা করে যুগে যুগে। এর আগে 52 হয়েছে, 66 হয়েছে, 69 হয়েছে, 71 হয়েছে, ছাত্ররা বারবার এসছে এবং তাদের ব্যারাকে ফিরে গেছে। এই যে তারা তাদের প্রথমেই যে ভুলটা করলো ছাত্রদের দেশ, ছাত্ররাও এখন কিন্তু হতাশ, এটাই স্বাভাবিক, এই হতাশ হওয়ারই কথা ছিল। কিন্তু এত তাড়াতাড়ি হতাশ হলে
সব দিক দিয়েই তো বুমেরাং তাদের। এই বুমেরাঙে আপনি দেখেন যে যে মানুষটার একটা মানুষকে দেওয়ার আগে তো 7 বার চিন্তা করতে হয়। অনেকদিন আগে শুনেছি, আরো কয়েক বছর আগে, যে বাইরের দেশগুলো, উন্নত দেশে এখন ইন্টারভিউ গুলো এইভাবে নেয় চাকরির, যে তার ফেসবুক দেখলেই বোঝা যায় যে সে মানুষটার রুচি, তার পার্সোনালিটি, তার সবকিছু কেমন হবে। হ্যাঁ, সেটা দেখে তার একাডেমিক সার্টিফিকেট গুলো সহ তার হয়তো চাকরি হয় বা হয় না। তো সেইখানে বাংলাদেশের এই 24, আমরা 24 গর্ব করে বলি, এই 24-এও কি আমাদের সেই উপদেষ্টাদের, তারা নাকি সব ফাইল ওয়ার্ক করার লোক? তো ফাইলে হাত দেয় কারোরই আপনার গেল না তাদের ব্যাকগ্রাউন্ড জানার জন্য, যে তারা কোথা থেকে আসলো, কিভাবে আসলো। 5 দিন আন্দোলন করে যদি এত বড় নেতা হওয়া যায়, তাহলে যে মানুষগুলো মারা গেল তাদের ফ্যামিলিকে তো চিফ চিফ অ্যাডভাইজার বানায় দেওয়া উচিত, কিংবা আরো যেগুলো খালি আছে ওগুলো সবগুলো দিয়ে দেওয়া উচিত। তো আপনার যে মানুষটা সব সময় আওয়ামী আওয়ামী উচ্ছিষ্ট ভুগি ছিল, যে মানুষরা আওয়ামী উচ্ছিষ্ট ভুগিরা হঠাৎ করে রাতারাতি তারা এই সরকারের লোক হয়ে গেল। আর পরিত্যক্ত কারা হলো? এই বিএনপির মানুষগুলো, যারা কিনা 16 বছর 18 বছরই প্রায় ধরতে পারেন সরকারগুলোর বিরুদ্ধে মাঠে থেকে গুম খুন চরম ভাবে নির্যাতিতের শিকার হয়েছিল, খেয়ে না খেয়ে নীলুফার গ্রাম চৌধুরী, থেকে। আপনি পরিত্যক্ত কেন বলছেন? আপনি পরিত্যক্ত কেন বলছেন? মানে আপনারা কি মনে করছেন যে এই জায়গাগুলোতে আপনাদের বা যারা আসলে আন্দোলনের সাথে ছিলেন রাজনৈতিক দল, তাদের থাকার কথা ছিল বা উচিত ছিল? আপনি শোনেন, আমি ওইটা বলি না। আমি এটা বলার অর্থ, আমরা তো থাকবোই না, নির্বাচন ছাড়া আমাদের থাকার কোনো অয় নাই, আমরা এইভাবে থাকতে চাইও না। কিন্তু আমরা ইম্পর্টেন্ট ব্যক্তি হিসেবে কথা বলছি, আমাদের সাথে কথা বলে নিতে পারতো, যেটা আমাদের অভিজ্ঞতা তাদের চেয়ে অনেক বেশি, আমাদের নেতাদের। আমাদের বিএনপির একজন কর্মীর অভিজ্ঞতাও কিন্তু অনেক উপদেষ্টা বহন করে না, সরি টু সে। কারণ একটা কর্মী, আমি নিজেই যেমন আমি কর্মী, আমি 35-40 বছর এই দলের সঙ্গে জড়িত। সো আমি যতটুকু এই দলের এবং দেশের আবহাওয়াটা বুঝি, তারা কতটুকু বুঝে আমি জানি না। একটা এনজিও চালালেই অনেক কিছু চালানো যায় না। একটা এনজিওর একটা সেক্টর থাকে, কিন্তু একটা রাজনীতির কিন্তু সবগুলো সেক্টরই থাকে। সো যে কথাটা বলছিলাম, তো তারা যেভাবে নিয়ে আসলো, এবং দেখেন আওয়ামী লীগের একজন আত্মীয়কে নিয়ে আসলো, উনি আওয়ামী লীগ কিনা আমি জানি না, কিন্তু উনি আপনার এই আন্দোলনের উনি কিন্তু একজন মার্ডারার হিসেবে আসামি। এই যে মার্ডারার হিসেবে আসামি, তাকে কি নিতেই হতো উপদেষ্টা হিসেবে? তাকে না নিলেই কি দেশ চলছিল, অচল হয়ে গেছিল? কিংবা একজন একজন সিনেমা পরিচালক, সে ওইখানেই বেস্ট, তাকে আনার, বাংলাদেশে কি মানুষের এতই আকাল যে তাকে আনার মতো তাকে আনতে হলো, আর কাউকে আনতে হলো না? আমি যদি বাদই দেই যে উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের বা স্বৈরশাসকের, তারপরেও আপনি অন্যভাবে আপনি আপনি ক্যারিয়ার গুলো দেখেন, তাদের তাদের ব্যাকগ্রাউন্ড গুলো দেখেন, এই ব্যাকগ্রাউন্ডে কি ওই জায়গাটায় যাওয়া যায়? তার চেয়ে কি ওই জায়গায়, আমি তো মনে করি তার চেয়ে বেটার ছিল বিজনেসের প্রফেসর নিয়ে আসুক। বিজনেসের যারা বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে যারা কাজ করে, আমি বলবো না যে ব্যবসায়ী আসলেই বিজনেস সেক্টরটা উদ্ধার হবে। ব্যবসায়ীদের ওইখানে যারা বড় বড় রোলে চাকরি করে তাদের নিয়ে আসতো, কিংবা আপনার শিক্ষিত সচেতন বাংলাদেশের বিভিন্ন সেক্টরগুলো নিয়ে যারা কথা বলে তাদেরকে নিয়ে আসতো। আমার সর্বোপরি আমি বলবো, রাজনীতিবিদদের সাথে কথা বলে তাদেরকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, কারণ আগের যে ব্যর্থতাগুলো, আগের যে সমস্যাগুলো, সেই সমস্যাটা আরো বেশি সমস্যা ঘনীভূত হচ্ছে এখন। কারণ ভুল এখন আরো বেশি হচ্ছে, যেখানে আগের শিক্ষা থেকে ওনারা শিক্ষিত হয়ে ওনারা ভুল কম করবেন, সেখানে এখন আরো বেশি ভুল হচ্ছে। এই ভুলগুলাকে আপনার কোথায় নিয়ে যাবে? দিন শেষে কিন্তু লসটা কিন্তু আমার আপনার সবার। এই যে লসটা, এই লসটার জন্য তো তারা আসে নাই। নিশ্চয়ই নিশ্চয়ই নীলুফার চৌধুরী মনি, আপনি আসলে উপদেষ্টাদের বিষয়ে তাদের একটা সুন্দর বিউটিফুল এক্সিট দিয়ে তাদের বের হয়ে যাওয়া উচিত। স্পষ্ট বিউটিফুল এক্সিট দিয়ে বের হয়ে যাওয়া উচিত। আপনি বলছিলেন আসলে যে বশির, যিনি উপদেষ্টা হয়েছেন, বশিরউদ্দিন, ব্যবসায়ী বশিরউদ্দিন, তিনি আসলে আওয়ামী লীগের এমপির ভাই, এরকম অভিযোগ আপনিও বলছিলেন, এবং আমরা আসলে দেখেছি, গণমাধ্যমগুলো ঘেটে দেখেছি। মানে এটি কি একটা তার জন্য নেতিবাচক জায়গা কিনা, বা উপদেষ্টা হবার জন্য এটি তার কোনো বাধা কিনা? আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, তিনি রাশেদ খান মেননের বোন আর কি, মানে ভাই বোন এক দলে, এরকম তো আমাদের রাজনীতিতে আছেই। উত্তরটা দিচ্ছি, রাশেদ খান মেননের বোন কিন্তু এই বিএনপিতেই তার জন্ম রাজনীতির, এবং বিএনপি করে বহু যুগ যুগ পরীক্ষিত
সেখানে কিন্তু ভাই বোনের বাবা সন্তানও আলাদা করতে পারে রাজনীতি, কিন্তু আপনার বিশ্বাসযোগ্যতার জায়গাটা থাকতে হবে। সেই ভদ্রলোক কখন কবে কোনখানে বিএনপি করেছে, বা ওই ফুয়াদের দল করেছে, বা আরো কারো অন্য কারো দল করেছে, এটার সে কি প্রমাণ দিতে পারবে? যদি তাই হয় তাহলে তার মামলার আসামি তার নাম থাকবে কেন? তার নাম যদি থাকে সে ক্লিয়ার করে তো এটা বলতে পারে নাই যে সে কোন দল করেছে, এবং আমরা কখনো তাকে দেখি নেই। সেই কোনো জন্য দল না সেলিমান করলে কি হতে পারে না নীলুফার মনি, কোনো যদি দল না করে? দল যদি নাও করে তারপরেও যে ঘটনায় থাকে সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা, আর সেটার সঙ্গে কিন্তু সেলিমা রহমান একটা যায় না, কারণ সেলিমা রহমান সরাসরি রাজনীতি করেছে এইখানে। এরকম আপনি যদি ধরেন আওয়ামী লীগের পতিত সরকারের আপনার আন্দালিব প্রার্থ, সেও কিন্তু সে কিন্তু আলাদা দল করে, এটা কিন্তু এস্টাবলিশড। তারপর আরো তাদের অনেক আত্মীয় অন্যান্য দল করে, আমি নাম নাই বলছি, আমি অনেকগুলো নাম জানি, অন্যান্য দল করে। সেটা কিন্তু আমরা জানি, সবাই জানে বাংলাদেশের, সেটা নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে একটা সাইলেন্ট পিপল সে কি করছে? সে তো তার ভাইকেই সহযোগিতা করেছে। সাইলেন্ট পিপল তার ভাইয়ের সাথে সম্পর্কের অবনতি ছিল না, থাকে না। আমরা অবনতি হোক সেটাও চাই না। সাইলেন্ট পিপলকে আমরা ধরি যে সংসারে যে মানুষটা একটা, মানে আপনারা এখন সাইলেন্ট পিপল না, রাদার অ্যাক্টিভ পিপল, তাদের কথা বলছেন। আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে একটু, মানে এই প্রশ্নটা খুবই উঠছে, আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্ররা যেহেতু প্রতিবাদ করছেন, বিএনপি প্রতিবাদ করছে, আপনাদের অবস্থানও একটু জানতে চাই, এই উপদেষ্টাদের নিয়ে নব নিয়োগপ্রাপ্ত আপনাদের অবস্থানটাও জানতে চাই। সাথে সাথে এই প্রশ্নটা করতে চাই যে যেটির কথা নীলোফার চৌধুরী মনি খুব আসলে যৌক্তিকভাবে বলছিলেন, বা উদাহরণ টেনে বলছিলেন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে সরকার, এই ছাত্ররাই হচ্ছে তার নিয়োগকর্তা, মানে ছাত্রদের সিদ্ধান্তেই ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন। এই উপদেষ্টারা আসলে কার সিদ্ধান্তে আসলেন, কিভাবে আসলেন, কোন যোগ্যতায়, বা কি বিষয়গুলো আমলে নিয়ে কিসের ভিত্তিতে তাদেরকে উপদেষ্টা করা হলো, সেটি কি আপনারা বুঝতে পারছেন? দেখেন, রাষ্ট্রীয় মনোনয়ন এমন একটা ব্যাপার যেটা আপনি কখনোই শতভাগ জনগোষ্ঠীর সন্তুষ্টি নিয়ে আপনি করতে পারবেন না। এই জন্য একটা প্রোটোকল ফলো করতে হয়, একটা জব ডেসক্রিপশন তৈরি করে সেটা দেখা দরকার। আমি ব্যক্তিগতভাবে এই অ্যাপয়েন্টমেন্টকে খুব খারাপ দেখছি না, নীতিগতভাবে আমি খারাপ মনে করছি না। দেখেন, আমি যদি এখন নাম ধরে ধরে যাই, ধরেন আসিফ নজরুল একসময় ঘাদানি করতেন, ঘাতক দালাল নির্মূলের সাথে জড়িত ছিলেন বাংলাদেশে, এবং সেই সংগঠনের প্রধান এখন জেলে আছেন, শাহরিয়ার কবির। এখন কি আমরা প্রশ্ন রেজ করব, যেহেতু উনি ঘাদানি করেছেন, অন্যায়ভাবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরকে শুধুমাত্র ঐতিহাসিক কিছু ইনভলভমেন্টের কারণে ফাঁসিতে ঝুলানোর ষড়যন্ত্র করেছেন, অতএব তিনি এই পদে থাকার যোগ্য না? মানে এই আলোচনাটা এখন যৌক্তিক হবে কিনা আর কি, এটা একটা ব্যাপার আর কি। এখানে উপদেষ্টা আছেন যার মা আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিলেন, এমন মহিলাও এখানে আছেন। এখানে আওয়ামী লীগের রাজনীতি করতেন এমন লোক আছে, একসময় করেছেন, ঐতিহাসিকভাবে করেছেন। আপনি যদি পুরাতন আমলে যান, দেখবেন ডক্টর ইউনূসের প্রোগ্রামে কিন্তু ক্লিন্টন এসেছিলেন, এবং সেই ক্লিন্টনের প্রোগ্রামে আপনি দেখবেন যে শেখ হাসিনা উপস্থিত ছিল। সে ওখানে বাচ্চাদের ছবি নিয়ে ওই একই প্রোগ্রামে মানে বেশ আনন্দ ফুর্তি করছিলেন। সারা দুনিয়াতে আমেরিকার যে এস্টাবলিশমেন্ট, সে এস্টাবলিশমেন্টে এবং পাওয়ারফুল পশ্চিমা এস্টাবলিশমেন্টে হাসিনা এবং আওয়ামী লীগকে কিন্তু পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রফেসর ইউনূস। শেখ হাসিনা জানতো যে ইউনূসের হাত কত লম্বা, এই জন্যই কিন্তু সে ইউনূসকে ভয় পাইতো। পদচ্যুত হওয়ার পরেও কিন্তু সে ইন্টারভিউতে বলেছে যে প্রফেসর ইউনূস আমেরিকার সাথে ষড়যন্ত্র করে আমাকে ক্ষমতাচ্যুত করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কত ভিতরে যাব একজন ব্যক্তির, মানে তাহলে যেটা হবে যে একটা সমাজ ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এখন মোস্তফা আল ফারুকী ধরেন, মোস্তফা ফারুকী নিয়ে আমি প্রথম কথা, যে উনি শাহবাগী ছিলেন। ওনার মোটা দাগে অভিযোগ কি আসতেছে, উনি 11, 12, 13, 14 সময়টাতে উনি শাহবাগী ছিলেন, এখানে এই সকল বিচারের পক্ষে উনি ছিলেন, লিখেছেন, এই ব্যাপারে ওনার একটা বক্তব্য আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছে গত 16 বছর, তাদের অনেকেই তো শাহবাগী ছিলেন। পিনাকি ভট্টাচার্য তো শাহবাগী ছিলেন, তারপরে সলিমুল্লাহ খান তো শাহবাগী ছিলেন। আপনি নাম ধরে ধরে বলেন, দেখবেন অলমোস্ট। এখন বুঝতে হবে যে সে আসলে তার পজিশনটা অ্যামেন্ড করেছে কিনা, যে সে সুযোগ পাওয়ার পরে সেই পজিশনটা বদলেছে কিনা। তো মোস্তফা সরোয়ার ফারুকীর কিন্তু পরবর্তী লেখাগুলোতে আমরা দেখেছি তিনি সেই পজিশন বদলিয়েছেন। তিনি শাহবাগ যে একটা ভুল ছিল, শাহবাগে যে বাড়াবাড়ি হয়েছে, এই কথাগুলো কিন্তু তিনি বলেছেন। এবং তারপরে হচ্ছে এই আওয়ামী লীগের আমলেও কিন্তু তিনি বঞ্চিত, তিনি নিজেই কিন্তু নিগৃহীত হয়েছেন।
তার সিনেমা প্রকাশিত হয় নাই, তাকে ট্যাক্সের ঝামেলা করা হচ্ছে, তাকে প্রোডাকশনে ঝামেলা করা হচ্ছে। ইন্ডিয়ানরা তার উপরে খ্যাপা, কারণ তিনি মুভিগুলোতে, বাংলা নাটক সিনেমাগুলোতে বাংলাদেশের বাংলাটাকে প্রমোট করেন। এই জন্য দিল্লির এবং কলকাতার লোকজন তার উপর ক্ষেপে আছে। তিনি এই গত ছাত্র আন্দোলনে অ্যাক্টিভ রোল প্লে করেছেন, স্ট্যাটাস দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, একজন মানুষ অপরাধ করেছে, তাকে তো ভুল যদি সে বোঝে, সে যদি রিগ্রেট করে, তাকে তো আপনার স্পেস দিতে হবে সংশোধিত হবার। তো আমি বোধ করছি যে মোস্তফা সরোয়ার ফারুকী সাফিসিয়েন্টলি সেটা করেছেন। তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ কি, তিনি 32 নম্বরটাকে এখন আবার মানে ইয়ে করে রিপেয়ার করে আবার ফাংশনাল করা, শেখ মুজিবের ব্যাপারে যেন বাড়াবাড়ি না করা হয় এই ব্যাপারে কথা বলা, ভারতে ইলিশ রফতানি না করার সিদ্ধান্ত ছিল, এরকম কিছু বক্তব্য নিয়ে তার একটা সমালোচনা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে নাগরিক সমাজের মধ্যে কি এই দ্বিমতটা আমাদের থাকা উচিত না? থাকার কি অধিকার থাকতে হবে না? তিনি মোটা দাগে এই গণ অভ্যুত্থানকে ওন করেন কিনা, জুলাই আগস্টে যে পরিবর্তনটা হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে, ব্যাস এটাকে ফুয়াদ, তিনি ওন। খুবই আপনি একটা যৌক্তিক জায়গায় কথা বলছেন। আমি এই জন্য একটু এখানে প্রশ্ন তুলতে চাই যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের অনেকেও এই জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় রাস্তায় নেমেছেন, কারণ এই বিষয়টা তারা দেখতে পারেন নাই আর কি, যে এই সময় সেই সময় যা চলেছে, দীর্ঘদিন আওয়ামী লীগের আদর্শে চলে আসলো, কিন্তু এখন যে আওয়ামী লীগ মানে একটা হামলা বা গ্রেপ্তার মামলার জায়গায় আসবে, এটাও কি খুব যৌক্তিক হচ্ছে? ওইটা ওইটা আমাকে মনে করিয়ে দেন, আমি উপদেশটা ডিল করে ওটার উত্তর দিব আপনাকে। তাহলে দেখেন যে মোটা দাগে তিনি কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের সরকারটাকে সফল করবার কৌশলগত জায়গায় তার এই বিশাল জনগোষ্ঠীর মতামতের সাথে তার ভিন্ন মত আছে। তিনি কেউ কেউ বোধ করেন যে 32 নম্বরকে পাবলিক টয়লেট করা দরকার, এমন মতামত আমরা দেখেছি। আবার তিনি বোধ করছেন যে না, এটা ইতিহাসের একটা দলিল, সেই 50-60-এর দশক থেকে এটা একটা একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসের রাজনৈতিক ব্যক্তির বাসা, এটাকে সংরক্ষণ করতে হবে। তো এই মতামতগুলোর তো একটা ডাইভার্সিটি আমাদের সমাজে থাকতে হবে এবং এটাকে ধারণ করেই আমার চলতে হবে। তৃতীয় জায়গাটা যেটা মোস্তফা সরোয়ার ফারুকীর ব্যাপারে, সেটা হচ্ছে তাকে যে মিনিস্ট্রিটা দেয়া হয়েছে এটার জন্য তিনি যোগ্য কিনা। আমি মনে করি তিনি এটা যোগ্য। আসিফ নজরুলের কাছে এটা ছিল, আসিফ নজরুলের থেকে মোস্তফা সরোয়ার ফারুকী এটার শতভাগ যোগ্য। এখন আমরা দেখতে চাই যে তিনি ওনার আগের পজিশন গুলোর ব্যাপারে রিগ্রেট করেন কিনা, অথবা জনগণের যে ইমোশনের জায়গা আছে তার ব্যাপারে সেগুলোকে উনি কিভাবে অ্যাড্রেস করেন, এবং এই গণ অভ্যুত্থানকে ওনার মিনিস্ট্রির মধ্য দিয়ে উনি কিভাবে রিফ্লেক্ট করেন নাটকে, গানে, সিনেমায়, ফিল্মের মধ্য দিয়ে, থিয়েটারের মধ্য দিয়ে। কালচারাল যে একটা রিফ্লেকশন হওয়া দরকার জুলাইয়ের গণ অভ্যুত্থান, সেটা আমরা দেখতে চাই। এবং অবশ্যই অন্যান্য উপদেষ্টাদের মতো ওনারা যদি ভালো পারফর্ম না করেন, আমরা 2 মাস পরে 3 মাস পরে আবার তার বিরুদ্ধে কথা বলবো, সেটা তো অবশ্যই আমাদের সেই রাইট রয়ে গেছে। বশিরউদ্দিন সাহেবের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, দেখেন উনি পরিষ্কার করে বলেছেন উনি কখনো রাজনীতি করেন নাই, ওনার ভাইয়ের রাজনৈতিক আদর্শের সাথে ওনার আদর্শ মিল নাই, উনি সিম্পলি একজন ব্যবসায়ী উদ্যোক্তা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়ের আওয়ামী লীগ করার অপরাধ কি ওনার উপরে বর্তায় কিনা? না, বর্তায় না। এটা ইনসাফের পরিপন্থী একটা জায়গা। আমরা দেখেছি যে কেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা ছিলাম। আমরা দেখেছি যে বাবাকে পায় নাই বলে যাকে ধরতে গেছে ছাত্রদল যুবদলের নেতাকে, তার স্ত্রীকে, ছোট শিশু বাচ্চা সহ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে এবং তাকে জেলে থাকতে বাধ্য করেছে সেই বাচ্চা সহ। আমরা দেখেছি যে ওই ছাত্র যুবদল নেতাকে না পেয়ে বাবাকে গ্রেফতার করে নিয়ে গেছে, ধস্তাধস্তি করে পুলিশের গাড়িতে থানা পর্যন্ত নিয়ে যাওয়ার পরে বাবা হার্ট ফেল করে মারা গেছে। তো এটা তো আমরা সমর্থন করি নাই। অতএব যে যুক্তিতে করি নাই, ঠিক একই যুক্তিতে বশিরউদ্দিনের বিরুদ্ধে মামলাটা চলতে পারে না। এটা একটা মিথ্যা মামলা, একটা ফাও মামলা। এবং বাংলাদেশে বর্তমানে আমি দায়িত্ব নিয়ে বলছি, এরকম হাজার হাজার ফাও মামলা হচ্ছে। শেখ হাসিনা আসামি 72, 73, 74-এ, লোকাল ব্যবসায়ী, আপনার পারিবারিক সম্পর্ক সমস্যা আছে, জমি দখলের সমস্যা আছে, এমন 5 জন লোককে স্থানীয় রাজনৈতিক নেতা এবং পুলিশ মিলে মামলা আসামি করেছে কেন? চাঁদাবাজি করবার জন্য। আমি ব্যক্তিগতভাবে কয়েক ডজন মামলা এগুলো ডিল করেছি। অতএব বশিরউদ্দিন এই মামলার আসামি হইতে পারে না। এইটা তাকে ঢুকানো হয়েছে সিম্পলি চাঁদাবাজি করবার জন্য, কারণ তার অতীত ইতিহাস সেটা বলে না। এবং আমি বোধ করি যে প্রাইভেট সেক্টরের একজন সাকসেসফুল এন্টারপ্রেনিউর, উদ্যোক্তা এই অ্যাডভাইজার হিসেবে দরকার ছিল। এটা কিন্তু আমরা বারবার দাবি করেছি। জি, একদম একদম স্পষ্ট। মানে আপনি তাকে যোগ্য এবং তার বিষয়ে আপনি আপত্তি তোলবার মতো আপনি কিছু দেখছেন না। আপনি দেখছেন না নীলোফার চৌধুরী মনিরা দেখছেন, বা বিএনপি দেখছেন, বা বৈষম্য
জি, ব্যারিস্টার ফুয়াদ, বৈষম্য বিরোধী ছাত্ররা দেখছেন, মানে কেউ দেখছেন না, কেউ দেখছেন, এবং সেই জন্য আন্দোলন হচ্ছে। এই আন্দোলন আন্দোলন আর কতদিন, মানে এই অবস্থাটা কিভাবে থামবে সেটি তো একটা বড় প্রশ্ন। আমি একটু নীলোফার চৌধুরী মনি, আপনার কাছ থেকে আপনি যদি এই প্রসঙ্গে একটু বলতে চান বলবেন, এবং সাথে সাথে আমি একটু প্রশ্ন করি যে ছাত্রদের সাথে, মানে আন্দোলনকারী ছাত্রদের সাথে বিএনপির একটা একটা দূরত্ব বা কোথাও একটা বিভক্তি বা বিভেদের জায়গা শুরু থেকেই আমরা দেখছিলাম। যেমন একদম শুরুর দিকে এক ফ্যাসিস্টকে বিদায় করেছি আর এক ফ্যাসিস্টকে ক্ষমতায় আনার জন্য না, ছাত্রদের এমন বক্তব্য। কদিন আগে মির্জা আব্বাসের একটি বক্তব্য যে ছেলেরা যদি বাবার আগে হাঁটে তাহলে দেশ শেষ, তার একটি প্রতিক্রিয়া দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। এই হাসনাত আবদুল্লাহই বলছেন যে রুহুল কবির রিজভী যখন বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর বিষয়ে কথা বলেছেন, মানে তিনি এটিতে অসন্তোষ জ্ঞাপন করেছেন, উচিত হয় নাই এরকমটি বলছেন। তার পরপরই আমরা তার একটা স্ট্যাটাস দেখছি, যদিও সেটি আসলে সেই কারণে কিনা সেটি স্পষ্ট না, যে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। আপনারা কি একটু স্পষ্ট হতে পারেন যে আপনাদের সাথে সম্পর্কটা আসলে কেমন, আন্দোলনকারী ছাত্র এবং বিএনপি? দেখেন, আমি এটা বলার আগে এইটুকু বলতে চাই যে আমি আবারও বলছি, স্পষ্ট ভাষায় বলছি যে কোন আওয়ামী সরকারের উচ্ছিষ্টভোগীরা এই সরকারের সুবিধাভোগীর মধ্যে পড়ুক, এটা অবশ্যই বাংলাদেশের জনগণ চায় না। সেটা শুধু আমরা না, আমরা কিংবা বৈষম্য বিরোধী কখন এক হলাম, যখন দেশের প্রয়োজনে সত্যকে উদ্ঘাটন করতে যাই তখন যারাই সত্যের সাথে থাকে তারাই কিন্তু এক হয়। ঠিক এই ঘটনাটাও তাই। আমি আমি এইটুকু বলতে চাই, একটা মানুষ কতটুকু বিশ্বাসযোগ্য হলে শেখ মুজিবের স্ত্রীর রোলে অভিনয় করতে পারে, এটা এটা কিন্তু একই পরিবার, এবং তাদের কিন্তু সুবিধাগুলো কোন পর্যন্ত এখন যখন থেকে একটু নীলোফার চৌধুরী, মানে আমি একটু একটু মানে তর্কের খাতিরেও যদি একটু তর্কটা আপনার সাথে করি, যে আপনি যখন আটকে দেওয়া হলো তারপরে থেকে কিন্তু এন্টি আওয়ামী লীগ হিসেবে আমরা দেখতে পেলাম। তো এই ব্যক্তি স্বার্থ আর রাষ্ট্রীয় স্বার্থ কিন্তু এক না। রাষ্ট্রীয় স্বার্থের জায়গাটায় ব্যক্তি স্বার্থে ঘা লাগলে আপনি উল্টে গেলেন, আর আমি আপনাকে লোভনীয় জায়গায় নিয়ে যাবো এবার এবার। আরেকটা জায়গায় যেটা, যে আওয়ামী ব্যবসায়ীকে আর ছিল না। আমি আমি যদি আরো বলি, যারা এর আগেও যারা ছিল, এই যে যে কথাটা ফুয়াদ বললেন যে ঘাদানিকে ছিল, আসিফ নজরুল সাহেব। আসিফ নজরুল সাহেব ঘাদানি কি ছিল সবাই জানে, যখন ছিল তারপরেও কিন্তু অনেক বছর চলে গেছে, সে ওইটা ওর থেকে চলে এসে সে আরো 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 জনগণের সাথে এই কাজ করতে চেয়েছে। আমরা কিন্তু বলি না সে একদম দুধে ধোয়া তুলসী পাতা, বাট ওই ওই জায়গায় তাকে আমরা এফেক্ট করতে পারি না। অনেকেই অনেকেই অনেক দল করেছে, যেমন ছাত্রলীগের এই যে এই আন্দোলনকারী অনেক ছেলেরা ছিল, এবং জামাতে একসময় বলেছে ওরা আমাদের সন্তান। তার মানে কোকিল কাকের বাসায় ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে সেটাকে বড় করেছে। আমি মনে করি যদি এরকম হয় তাহলে বিচারের কাঠগড়ায় তাদেরও বিচার হওয়া উচিত। কারণ তারা যখন ছাত্রলীগে ছিল, ছাত্রলীগে যে অপকর্মগুলো হয়েছে তখন তো তারা তাদের সাথে একাট্টা ছিল। যখন মানুষকে কোনো ফাঁসির, কোনো খুনের যখন আসামি করা হয়, খুনের সঙ্গে যারা ছিল তারাও কিন্তু আসামি হয়। সো ওই দিনের ছাত্রলীগের সময় থাকা অবস্থায় যতগুলো অপরাধ, সে অপরাধগুলোর শাস্তি ওদের হোক, এটা আমরা জনগণরা চাই, আমি শুধু একা না। আবার এইখানে যখন ভালো কাজ করেছে, ভালো কাজটাও আমরা দেখতে পাচ্ছি সেটা। এবং যখন বলেছে যে ওরা ভেতরে ভিতরে শিবির ছিল কিন্তু তারা ছাত্রলীগ করে মানুষ হচ্ছিল, এটাও সত্যি যে মানুষের যখন কোনো কিছু করার উপায় থাকে না, মুমূর্ষু রোগীর জন্য সৃষ্টিকর্তা বলেছে তার জন্য সব হালাল, তার জন্য আর কোনো, সে যদি কোনো হারাম খেয়ে যদি বেঁচে থাকে তাহলে সেটা হালাল। সো এই এই জায়গায় আমি যদি মনে করি যে জামাতের কোনো উপায় ছিল না, এটাও সত্যি, সেখানে যদি দেয়, এখানে নিয়ে অনেকটা বিশ্লেষণ চুলচেরা হিসাবের ব্যাপার আছে, যেটা নিয়ে আপনি আরো 2-5টা টকশো করতে পারবেন। আমি এই কথাগুলো বলতে চাই। আর এই জায়গায় আপনি যে কথাটা বললেন যে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে আমাদের কোনো, এইখানে কি সমস্যাটা আছে, আমাদের সাথে তাদের কোনো সমস্যা নাই। আমরা ছাত্রদের যেটুকু ত্যাগ আমরা স্বীকার করি। আমি প্রায় অনেকগুলো টকশোতে বলেছি যে পুলিশ অফিসারটা যখন বললো স্যার একজনকে মারলে একজনই মরে বাকিরা তো থেকে যায়, এই যে সাহস, এই যে তাদের যে জীবনটাকে হাতে নিয়ে যুদ্ধ করার পায় তারা, এটার জন্য জাতি সারা জীবন মনে রাখুক, এটা আমি চাই এবং আমি তো রাখবো। কিন্তু তার মানে কিন্তু এই না তাওয়াটা গরম করলো কে? সারা বছর 17টা বছর তাওয়া গরম করে রেখে 17টা বছর মার খেয়ে রাস্তায় থেকে তারা তো নেমেছিল বৈষম্য বিরোধী আন্দোলন, তাদের ভিতরে তো আর কিছু আমরা দেখি নাই। আর তাওয়া গরম যারা করেছিল তাদের কথা যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে বিএনপি এখানে একটা বড় একটা মানে আর বলবো যে
দেশের স্বার্থে বিএনপি একমাত্র যে যাদেরকে এখনো বাংলাদেশে ছাত্র দলের ছেলে মারা গেছে 100-র অনেক উপরে, সেই হিসেবে আমি বলতে চাই যে বিএনপির সাথে তাদের তো কোন রকম এখানে মানে ডাবল স্ট্যান্ডার্ড হওয়ার কথা না। জি, নীলোফার চৌধুরী মনি, আপনি বলছিলেন, আপনি একটু একটু তারা তার তুচ্ছ তাচ্ছিল্য করে। আমি আপনার কথায় আসছি, তারা যখন তাচ্ছিল্য করে আমরা প্রথমে বাবা মা হিসেবে তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, এবং সেটা আমরা বলিও যে আমরা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছি। কিন্তু তারপরেও যখন তারা সবকিছুর একটা সীমা থাকে, তখন কিন্তু আমাদের মুখ মাঝে মাঝে ছুটে, মাঝে মাঝে আমরা বলতে বাধ্য হই যে তারা যেটা করছে এটা অন্যায়, এটা হয় না। তাদের আরো পরে তারাই রাষ্ট্রের অধিকার হবে এক সময়। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আজকের শিশু আজকেরই ভবিষ্যৎ না। আজকে শিশুকে যোগ্যভাবে গড়ে তুলতে হবে এই দেশকে, এই দেশের ওই উপদেষ্টাদের, যে উপদেষ্টারা তাদের মাথাটা খেয়ে ফেললো। আর মানে ছাত্ররা কি সীমা লঙ্ঘন করছে কিনা, আজকের শিশু আগামী দিনে মানে তারা কি আসলে আগামী দিনে বর্তমান নেতৃত্বের জন্য কতটা যোগ্য বা যোগ্য কিনা, এটা নিশ্চয়ই ব্যারিস্টার ফুয়াদের কাছ থেকে আমি একটু শুনবো। নীলোফার চৌধুরী মনি, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে যদিও আমি দেখতে পাচ্ছি না এখন। আমি একটু প্রশ্নটা করি, আমি আসলে এই প্রশ্নটা করতে চাচ্ছি না। আপনি বলছিলেন যে যারা সরকারের উচ্ছিষ্টভোগী, আমি আসলে এই বিষয়টাকে আরেকটু স্পষ্ট হতে চাই। উচ্ছিষ্টভোগী, সরকারের সহযোগী, দোসর ইত্যাদি নানান রকম বক্তব্য তো আমরা শুনতে পাচ্ছি। কিভাবে আপনারা তাদেরকে সংজ্ঞায়ন করছেন? যেমন আপনারা ডক্টর আসিফ নজরুলের কথা বলছেন, আবার তার কথা বলছেন যে তিনি পরবর্তীতে এরকমটা হচ্ছেন। যদি বলেন যে সরকারকে সহায়তা করেছে সরকারি সব কর্মকর্তা কর্মচারী, না করে উপায় নাই, কারণ সরকারের চাকরি করলে তো সরকারকে সহযোগিতা করতেই হবে। ব্যবসায়ীরা তাদের নিজেদের ব্যবসা বাণিজ্য, এটি সব সরকারের সময় ব্যবসায়ীরা সরকারের সাথে একটা সমন্বয় করে বা সহযোগিতাপূর্ণ একটা সম্পর্ক চলতে হয়। বিশ্ববিদ্যালয়গুলো সরকারের সাথে, সবাই তো আসলে সরকারের সাথেই কাজ করেছে। এই উচ্ছিষ্টভোগী কে আর কে না, লোম বাঁচতে কম্বল উজাড় করার মতো একটা পরিস্থিতি কিনা, আমি মনে হয় নীলোফার চৌধুরী মনিকে আমি দেখতে পাচ্ছি না। ব্যারিস্টার ফুয়াদ, আপনি কি বলবেন? না, দেখেন, এই সংকটটা রয়ে গেছে এবং আমাদের এই জন্য এটার ব্যাপারে সতর্ক হইতে হবে, কারণ পৃথিবীতে প্রত্যেকটা বিপ্লবের সাথে এই কারণেই প্রতি বিপ্লবের আলোচনা এসছে। কারণ বিপ্লব এবং গণ অভ্যুত্থান পরবর্তী সোসাইটিতে যে পরিমাণ ক্যাওয়াস লেগে যায়, এটা যদি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল না করা যায়, তখন এটা গৃহযুদ্ধের দিকে, এবং সেই সংকট কিন্তু আমাদের সামনে রয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা বোধ করছি যে আপনি কোন ক্ষমাগুলো, কোন গুণাগুলো মাফ করবেন আর কোন গুণাগুলো মাফ করা যাবে না, এর একটা ঐক্যমত আসতে হবে। আওয়ামী লীগের গত 16 বছরে রাষ্ট্রের সাথে দেশে ব্যবসা করেছে, কোনো না কোনো ফর্মে রাষ্ট্রের সাথে যোগাযোগ ছিল না, এঙ্গেজমেন্ট ছিল না, এমন ব্যবসায়ী আপনি খুঁজে পাবেন না। তাহলে এখন আপনার কি করব? আমরা কি সব ব্যবসায়ীদেরকে শুলে চড়াই দিব, গিলেটিনে পাঠাই দিব, তাদের কোম্পানিগুলোকে সব ডিসলভ করে দিব? মানে একটা জায়গায় তো আমাদেরকে একটা রিকনসাইল করতে হবে। যেমন ধরেন, এর আগে আমরা কথা বলেছি যখন সাবের হোসেন চৌধুরী এবং ডক্টর মান্নানকে অ্যারেস্ট করা হয়েছে আওয়ামী লীগের, দুইজনের অপরাধটা কি? তাদেরকে দুজনকে খুনের মামলায় দেওয়া হয়েছে এবং আমি এটার প্রতিবাদ করেছি যে সাবের হোসেন চৌধুরী এবং ডক্টর মান্নান আওয়ামী লীগের এই একটা থাগিস অর্গানাইজেশনের ভিতরে যে 2-4টা ভালো মানুষ আপনি টেলিস্কোপ দিয়ে খুঁজে পান, যারা মোটামুটি ভদ্র, ডিসেন্ট, কথা বলা যায়, তার ভিতরে তাদেরকে আপনি আওয়ামী লীগ করবার জন্য ভৎসনা করতে পারবেন। তারা এই ফেক নির্বাচন করছে, এই অবৈধ সরকারের এমপি মন্ত্রী, এটা সমালোচনা করতে পারবেন। কিন্তু সাবের হোসেন চৌধুরী দুর্নীতিবাজ অথবা আপনার গুম খুনের সাথে জড়িত ছিল, কাউকে দিয়ে মানুষ মারাইছে, এটা বিশ্বাসযোগ্য না। তাহলে আমাদেরকে এই জায়গাগুলো আলাদা করতে হবে, তা না হলে যেটা হবে, রাষ্ট্র ক্যাওয়াসের ভিতর এঙ্গেজ হয়ে যাবে, রাষ্ট্রের ভিতরে গৃহযুদ্ধ লেগে যাবে। এই জন্য আমরা বোধ করছি যে সিলেক্টিভলি অপরাধ ধরেই বিচার করতে হবে, আর আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কন্টিনিউ ভৎসনা করতে হবে, কারণ তারা 16 বছর ফ্যাসিবাদ কায়েম করেছে। 16 বছরের ফ্যাসিবাদ মানে এটা ইটসেলফ কোনো ফৌজদারি অপরাধ না এখন পর্যন্ত আইনে। আওয়ামী লীগ করাটা কোনো ফৌজদারি অপরাধ না। তাহলে আনটিল এটা একটা ফৌজদারি অপরাধ হয়, তাকে আমি শুধু পলিটিক্যালি ক্রিটিক করতে পারবো, কিন্তু যাকে তাকে ধরে একটা যাচ্ছে তাই মিথ্যা মামলা দিয়ে তাকে হেনস্থা করাটা, এটা রাষ্ট্র। তাকে পলিটিক্যালি ক্রিটিক করতে পারবো, তার কি তাহলে সভা সমাবেশ বা জমায়েতের অধিকার থাকবে? 10ই নভেম্বর তারা করতে পারে নাই, মানে, এবং সরকার থেকে বলা হচ্ছে তাদেরকে করতে দেওয়া হবে না, ডিএমপি থেকে বলা হয়েছে যে অবৈধ সভা সমাবেশ করবার পরিকল্পনা করছে, মানে তারা কি করতে পারবে নাকি পারবে না? যদি মানে তারা যদি বৈধ থেকে থাকে, তারা যদি এখন আইনিভাবে মানে এক্সিস্ট করে থাকে, তাহলে তো সংবিধান অনুযায়ী তাদের পারবারই কথা নাকি? না, সংবিধান তো নাই আসলে। গণ অভ্যুত্থানের পরের সংবিধান হচ্ছে গণ অভ্যুত্থানের স্পিরিট,
এই স্পিরিটের মধ্য দিয়ে যারা যারা রাজনীতি করবার অধিকার অর্জন করেছেন তারা সবাই রাজনীতি করবেন। জি, সংবিধান বাকি নাই। নীলুফার চৌধুরী মনিরা তো এই কথাটা বলেন না। বলেন কি নীলুফার চৌধুরী মনি? মানে দেশের এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সামনে ক্ষমতায় যাবার জন্য আপনারা আছেন, আপনারা কি মনে করেন সংবিধান নাই? দেখেন, সংবিধান একবারে নাই তা বলবো না, সংবিধান প্রয়োগ হচ্ছে না এটা আমি বলতে চাই। আইনের অনুশাসন নাই। আর সংবিধানকে কাটাছেঁড়া করে সংবিধানকে জঘন্যতর অবস্থায় পরিণত করেছে বিগত সরকার, পতিত সরকার, স্বৈরশাসক। সেই সংবিধানটার কার্যকারিতা ছিল না। আপনার বিচার বিভাগের স্বাধীনতা কাগজে কলমে তো আছে, সংবিধান নাই কিভাবে? আইন বিভাগের কথা কাগজে কলমে আছে, সংবিধান থাকলো না কিভাবে? নারী সংবিধান অনুযায়ী পুরুষ শপথ কেন সবাই নিচ্ছেন? সংবিধানে আছে কিন্তু থাকলো না কিভাবে? রাষ্ট্রপতির কি ক্ষমতা, কখন কি করতে পারে, সংবিধানে আছে। কিন্তু প্রয়োগ কতটা সেটা হলো বড় কথা। বলতে পারি সংবিধানে প্রয়োগ নেই, আর সংবিধানকে এত বেশি পোস্টমর্টম করা হয়েছে যে সংবিধান এই সপ্তদশ সংশোধনী, ষোড়শ সংশোধনী দিয়ে যা ইচ্ছা তাই তাই করা হয়েছে। আপনার বলতো যে ব্রিটেনের সংবিধান নারীকে পুরুষ এবং পুরুষকে নারী ছাড়া সব করতে পারে। সেইখানের দেশে দেখেন, সেইখানের অবস্থা দেখেন কত সিস্টেমেটিক। আর আমাদের সংবিধান কিন্তু একদম সংবিধানে স্পষ্ট করে সবকিছু, তাদের অলিখিত সংবিধান যেটা আপনার সবাই মেনে চলে, অলিখিত সংবিধান। আর আমাদের লিখিত সংবিধান আমরা কেউ মেনে চলি। আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে সংবিধান যত লিখিত থাক, যদি আইনের অনুশাসন না থাকে, যদি সংবিধান প্রয়োগের ব্যবস্থা না থাকে, তাহলে সংবিধান। আমি একদমই শেষ করব এখানে। আমি সমস্যাটা কোন দিকে যাচ্ছে, সমাধানের দিকে যাচ্ছে নাকি আরো গুবলেট লেজে গোবরে পাকানোর দিকে যাচ্ছে, কি মনে করেন? একদমই ছোট্ট ছোট্ট করে একটু শুনে শেষ করবো। নীলোফার চৌধুরী মনি, আপনি বলবেন। দেখেন, এটা যে কোনো এই কাজ, বর্তমানের যে অবস্থাটা অন্তর্বর্তীকালীন সরকারের, এটা আমি বলবো যে অনেকটাই লেজে গোবরে হয়ে গেছে, একদম গুবলেট পাকায় যাচ্ছে। কোনো সিস্টেম নাই, আইন শৃঙ্খলার চরম অবনতি, আইন শৃঙ্খলার কোনো ডেভেলপমেন্ট নাই। রাস্তায় ট্রাফিকের 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকতে হয়, 3-4 ঘন্টা বসে থাকতে হয়, সেটার অবস্থা নাই। তো সেগুলা সবকিছু মিলে আমি বলবো যে জিনিসপত্রের দাম আকাশচুম্বী, জিনিসপত্রে হাত দেওয়া যায় না। মানুষ কি চায়? মানুষ সুন্দর করে বেঁচে থাকতে চায়, নিজের জীবনের নিরাপত্তা চায়। আর কি চায়? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এখন ওইটাও চায় না, থাকে যেন ডালে ভাতে। ঈশ্বরী পাটনির কথা ভুলে গিয়ে ডাল ভাতে বেচতে চায়। সেই ডালের দাম 150 টাকার উপরে কেজি, আর চালের দাম, ভাতের দাম প্রায় 100 টাকা, 90 টাকা, 80 টাকা ছুঁই ছুঁই করে। তো সেই জায়গায় মানুষের আয় তো বাড়ে নাই। সেই জায়গা থেকে যদি বলতে চাই, এই দুইটা জিনিস সরকার পারে নাই। সেটার সঙ্গে সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে, সবকিছু নিয়ে একদম গুবলেট পাকিয়ে ফেলেছে। উনি কোনটা আগে করবে, কোনটা পরে করবে, যেহেতু ওনার মনের যদি স্বচ্ছতা উনি প্রকাশ করতে পারতেন তাহলে আমরা বুঝতে পারতাম। উনি তো মনের কিছুই প্রকাশ করেন না, আমরা কিভাবে বুঝবো? অনেক ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি। ব্যারিস্টার ফুয়াদ, আপনিও খুব ছোট্ট করে 30 সেকেন্ডে যদি বলেন। আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলের রাজনৈতিক অধিকার আছে কিনা? এই মুহূর্তে অধিকার নাই। গণ অভ্যুত্থানে পরাজিত শক্তির ইমিডিয়েটলি কোনো রাজনৈতিক অধিকার পৃথিবীতে থাকে না। প্রশ্ন হচ্ছে এর মানে কি দল নিষিদ্ধ করা হয়েছে অথবা হয়ে যাবে? সেটার জন্য আমি বলেছি যে একটা গণ তদন্ত কমিশন হওয়া দরকার। আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তার 14 দলীয় যে ফ্যাসিস্ট গ্যাং আছে তার ভবিষ্যৎ কি হওয়া উচিত সেটা এই জনগোষ্ঠীর মতামতের উপরে ভিত্তি করে সিদ্ধান্তটা নেওয়া দরকার। আপনি কি নিষিদ্ধ করবেন? আপনি কি দক্ষিণ আফ্রিকার মতো তাকে কাজ করতে দেবেন? আপনি কি নির্বাচনে তাকে লিমিট করে দেবেন? কি করবেন? সেই জায়গাটা ঠিক হওয়া দরকার। কিন্তু আওয়ামী লীগ এখন যেগুলো করছে সেগুলো তার রাজনৈতিক অধিকার চর্চার চেষ্টা করছে না। সে হচ্ছে এখন পর্যন্ত গণহত্যা এবং তার 16 বছরের ফ্যাসিবাদী শাসনের জন্য ন্যূনতম রিগ্রেট, অনুশোচনা সে এখনো প্রকাশ করে নাই। দ্বিতীয় হচ্ছে যে তার বিচার হইতে হবে। সে যে সকল ক্রিমিনাল ফৌজদারি অপরাধ করেছে এগুলোর বিচার হইতে হবে। তারপরে তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে এবং সেটা জনসম্মতির ভিত্তিতে হতে হবে। আমি একা আমার পছন্দ অপছন্দ আমি জাতির উপরে চাপিয়ে দেবার পক্ষে নই। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ, অনেক ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি, আপনাদের দুজনকেই আজকে যুক্ত হবার জন্য। আজকের মতো শেষ করছি রাজনীতির এপিঠ ওপিঠ। ভালো থাকবেন সবাই।